কি রে, তোকে কতবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করছিস না কেন? আরে ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছিলাম তাই। কি, এখনো ঘুমোচ্ছিস তুই? তাও এই দুপুর টাইমে? দুপুর কোথায়, মাত্র তো 11টা বাজে। ও, 11টা মানে তো আপনার কাছে ভোর, তাই না? দিলি তো আমার ভোরের ঘুমটা নষ্ট করে। কুত্তা, তোর ঘুম ছোটাচ্ছি, এক্ষুনি ক্যাম্পাসে আয়। আজ তো ক্লাস নেই, ক্যাম্পাসে গিয়ে কি করব? আমায় নিয়ে ডান্স করবি। আমার ড্যান্সের শখ নাই, তুই অন্য কাউকে নিয়ে ড্যান্স কর। তুই কি তাহলে আসবি না? না আসলে কিন্তু তোর খবর আছে। যা মন চায় করিস, আমি যাব না, আমাকে আর একটু ঘুমোতে দে তো। এই, এমন করিস না, আয় না রে প্লিজ। দিলি তো এইভাবে অনুরোধ করে নাকি? দাঁড়া আসতেছি। এই তো, গুড বয়। এই বলে ফোনটা রেখে দিলাম। ও আচ্ছা, পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি সাগর, আর ও আমার একমাত্র ডেঞ্জারাস বান্ধবী উর্মি। আমরা একসাথেই পড়ি, আমরা দুজনে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। দাঁড়ান, আমি ফ্রেশ হতে হতে ওর সাথে কীভাবে আমার প্রথম পরিচয় তা বলে দিই। সেদিন ছিল আমার অনার্স জীবনের প্রথম দিন। ভার্সিটির তেমন কিছুই চিনতাম না, নতুন পরিবেশের সব কিছুই নতুন। নতুন আকাশ, নতুন বাতাসের ঘ্রাণ, নতুন সবুজ ঘাসে ভেজা মাঠ, সব কিছুই নতুন। ক্যাম্পাসের ভিতর এক পা দিয়ে চতুর্দিকে চোখ ফুলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। এক্সকিউজ মি আঙ্কেল। আঙ্কেল ডাক শুনে আর পেছনে তাকালাম না, ভাবছি অন্য কাউকে ডেকেছে। মেয়েটা আবারও ডাক দিল। এই যে আঙ্কেল, আপনাকেই ডাকছি। এবার ভাবলাম আমাকেই ডাকছে। পিছনে তাকিয়ে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটার প্রেমে পড়ে গেলাম। কিন্তু যখন মনে হলো মেয়েটা আমাকে আঙ্কেল ডেকেছে, তখন মনে হলো আমার হার্ট বাম দিক থেকে ডান দিকে চলে এসেছে। তাই আমিও বাজিয়ে নিলাম, জি খালাম্মা বলেন। আপনি আমাকে খালাম্মা বললেন, আমাকে দেখে কি তাই মনে হয়? তাহলে আপনি কেন আমাকে আঙ্কেল ডাকলেন? এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে কি করে আঙ্কেল ডাকলেন? আমার এই কথা শুনে মেয়েটা হেসে দিল। এখানে হাসির কি হলো? যে না আঙ্কেলের মতো চেহারা, সে আবার হ্যান্ডসাম। এই বলে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। তবে মনে মনে ভাবলাম, প্রেমে তো তোমার পড়ে গিয়েছি, এই ট্রেনে তো তোমাকে চড়াবই। যাই হোক, এরপর আমি আমার ডিপার্টমেন্টে গেলাম। গিয়ে দেখি সেই মেয়েটা আজ নিজের কপালে নিজেই চুমু খেতে ইচ্ছে করছে। কি ভাগ্য আমার! মেয়েটা আমাকে দেখে হা করে তাকিয়েছে। যাই হোক, এরপর আমি ক্লাসে গিয়ে বসে পড়লাম। এক এক করে সব ছেলেদের সাথে পরিচয় হয়ে নিলাম। তবে আমার সাথে যে বসেছিল রিয়া, তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে স্যার চলে আসে। সাধারণত প্রথম দিন যেমনটা হয়, পরিচয় পর্ব। মেয়েদের দিক থেকে পরিচয় পর্ব শুরু হলো। যখন সেই মেয়েটা নিজের নাম বলতে যাবে, তখন আমি অজান্তেই বলে উঠি, খালাম্মা। আমার কথা শুনে ছেলেরা হাসতে থাকে। আর মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার ঘাড়ে কোনো পেতনি চেপেছে। যাই হোক, তারপর মেয়েটার নাম বলল, সে উর্মি। এরপর যখন আমার নাম বলার সময় এলো, সেও একইভাবে বললো আঙ্কেল। এবার মেয়েরা হাসতে লাগলো। আমি কিছু না বলে আমার নাম বললাম সাগর। সবাই বলে উঠলো, বাহ কি নাম, সাগরের উর্মি। এবার তো সে আমার দিকে রেগে একদম আগুন। এবার আমার একটু ভয় পাওয়া শুরু হলো। না জানি খালাম্মা মানে উর্মি কি যে বলে। পুরো ক্লাসটা সে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হতে না হতেই উর্মি আমাকে ডাক দিল। কি সমস্যা আপনার? আমার তো কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আপনি যেভাবে ফুলছেন দেখে মনে হচ্ছে আপনার অ্যাসিডিটি হয়েছে। তা ইনো লাগবে নাকি? দেখেন, মাথা গরম করবেন না, এমনিতে মাথা অনেক গরম আছে। শুনেন না, আমার বাসায় না গ্যাস নেই। আমি কি আপনার মাথায় আজ রান্না করতে পারি? ভাই, এইবার এইখানে থাকা বিপজ্জনক, তাই কেটে পড়াই ভালো। তাই আস্তে করে দিলাম দৌড়। পেছনে তাকে দেখি সে একটা লাঠি নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছে আর বলছে, ওই পালাচ্ছিস কোথায়, রান্না করবি না আমার মাথায়, আয়। আমি বললাম, আজ বাইরে খেয়ে নেবো। দৌড়ে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। বাহ বাহ, মেয়ে তো নয় যেন ধানে লঙ্কা। এভাবেই তার সাথে প্রতিদিন আমার ঝগড়া লেগেই থাকতো। তারপর ধীরে ধীরে ঝগড়া থেকে বন্ধুত্ব, আর এখন সবচেয়ে ভালো বন্ধু আমরা। কিন্তু ঝগড়াটাও আগের চেয়ে সবচেয়ে বেশি লাগে। কিছুক্ষণ পর উর্মি আবার ফোন দিল। কি রে সাগর, কই তুই? আর কতক্ষণ অপেক্ষা করব? এই তো আমি বাসা থেকে বের হয়েছি, একটু ওয়েট কর। তাড়াতাড়ি আয়। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য ঝালমুড়ি আনতে ভুলবি না যেন। আচ্ছা ঠিক আছে।
আসলে ওর সাথে ক্লাস বাদে দেখা হলেই ওকে ঝালমুড়ি দিতে হবে, এটা সে আমাকে নিয়ম করে দিয়েছে, কারণ ঝালমুড়ি তার খুব পছন্দ। কিন্তু আমি আজ ঝালমুড়িতে নিতেই ভুলে গেছি। কি রে, এত দেরি করলি কেন? ভাবছিলাম আমার ক্লাস নাই, তাই ঘুমোচ্ছিলাম। দিলি তো আমার ঘুমটা শেষ করে। ভালো হয়েছে, এখন আমার ঝালমুড়ি দে। এই যা, ঝালমুড়ি আনতে তো একদম ভুলে গেছি। কি বলি তুই? সরি রে। কুত্তা, তোর খবর আছে। এই বলে আমাকে কয়েকটা কিল ঘুষি মারা শুরু করলো। ওই মারছিস কেন? কেন মারছি বুঝছিস না? স্যার লাগছে তো। কুত্তা লাগুক, তুই আমার জন্য ঝালমুড়ি আনতে কেন ভুলে গেলি? আচ্ছা, আমি এখন নিয়ে আসছি। তোর ঝালমুড়ি তুই খা, আমার জন্য আনা লাগবে না। তুই আমার সাথে কথা বলবি না, যা এখান থেকে। সে কি, তুই তো নিজেই আমাকে আসতে বললি। উর্মি আর কিছুই না বলে উঠে চলে গেল। উফ, কি মাইরটাই না মেরেছে। হাত তো নয় যেন আস্ত মুগুর। মায়েরও খাইলাম, এখন আবার রাগও ভাঙাতে হবে। আর সেইটা হলো ঝালমুড়ি নিয়ে তার পেছন পেছন ঘুরতে হবে যতক্ষণ না তার রাগ ভাঙবে। আমিও হয়েছি, কেন যে মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, এরপর আমি আবার বাইরে থেকে ঝালমুড়ি কিনে নিয়ে আসি আর উর্মিকে খুঁজতে থাকি। ওকে পেয়েছি, মন খারাপ করে বসে আছে। ওই সাতচুন্নি, এনে তোর ঝালমুড়ি। তোর ঝালমুড়ি তুই খা, আমার এখানে আসবি না। আরে বাবা সরি, আর এমন হবে না। তুই সব সময় এমনটা করিস, আর পরে আবার ভুলে যাস। ভুলবি তো, আমি কে যে তোর মনে থাকবে? ওই শাকচুন্নিটা রাগ করে না। আমি তো তোর কেউ না, তোর তো এখন অন্য কেউ আছে। মানে কি বলিস তুই? কেন, রিয়াকে ভুলে গেলি? সেই দিন কি সুন্দর রিয়ার সাথে দাঁড়িয়ে কথা বলছিলি। ওই সেদিন তো তুইও আমার সাথে ছিলি, আর দেখলি তো সে আমার কাছে একটা কলম চেয়েছে মাত্র। চাইলো দেখে তুই দিয়ে দিবি? আরে ওর তো দরকার ছিল। ওরে আমার দরদি রে, ভার্সিটিতে কি আর কেউ ছিল না? আমিও তো ছিলাম। কই, আমার কাছে তো চাইলো না। হায় আল্লাহ, কই থেকে কই নিয়ে যাস। বুঝি বুঝি, সেই দিন কলম চাইছে দিছি, আর কোন দিন হয়তো তোর মন চেয়ে বসবে সেই দিনও দিয়ে দিবি। হায় রে, তুই কই থেকে কই নিয়ে যাস বলতো? কেন বিরক্ত হচ্ছিস এখন? তোর কাছে মাফও চাই, দোয়াও চাই। তোর রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বল। কিছু না, ভালো লাগছে না, শর্ত। ঠিক আছে, ঝালমুড়িটা তো নেই। তোর ঝালমুড়ি তুই খা। ঠিক আছে, না খাইলে আর কি, আমিই খাই। এরপর আমি একটু করে ঝালমুড়ি খাওয়া শুরু করি আর বলতে থাকি, মামা আজকে ঝালমুড়িটা খুব জোশ বানাইছে। কি মজা। দেখো সবাই দেখো, আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসে একাই খাচ্ছে, একটু দিচ্ছেও না, আর জোরও করছে না। জোর করিনি, তাহলে এতক্ষণ কি করলাম? জানি না, আমার ঝালমুড়ি দে। এই বলে আমার কাছ থেকে ঝালমুড়ি কেড়ে নিল। তুই পারিস, তোর কপালে যে পড়বে তার যে কি হবে। সেইটা তোকে ভাবতে হবে না, বেশি বেশি করলে শেষে তোর ঘাড়েই চাপবো আমি। হুম। এরপর সে আর আমি দুইজন মিলে ক্যাম্পাসে গল্প করতে বসলাম। দিনগুলো খুবই ভালোই যাচ্ছে আমাদের। তবে এর মাঝে একটা রুটিন হলো, সে যদি আমার সাথে রাগ করে তাহলে তার রাগ ভাঙাতেই হবে আমাকে, আর আমি যদি রাগ করি তাহলে সে আরও বেশি রাগ করবে। কি এক মুসিবত বলুন। অবশ্য উর্মি কিন্তু অনেক ভালো মেয়ে, সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, অসহায় মানুষদের খুব সাহায্য করতো। তার মাঝেই সে মাঝে মাঝে ভালো জ্ঞানও দিতে পারে আমাকে। সব কিছুই ঠিক আছে, কিন্তু সে একটু কিছুই হলেই আমার উপর রেগে যায়। আমিও কিন্তু একটু ফাজিল আছি। যদি দেখি একটা দিন যদি সে আমার সাথে ঝগড়া না করে, তাহলে বেলা শেষে আমি তাকে খোঁচা মেরে তার রাগ ওঠাই। আসলে সে ঝগড়া না করলে তার ঝগড়াকে খুব মিস করি সেদিন। এই তো 2 দিন আগের কথা, সেদিন আমার সাথে কোনো ঝগড়া করছে না উর্মি। রিক্সায় পাশাপাশি বসে আছি আর ভাবছি কীভাবে তার রাগ ওঠানো যায়। তাই হঠাৎ খেয়াল করলাম রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখ দোস্ত, মেয়েটা কত সুন্দরী। কি কি বলি তুই? আর একবার বল তো। মনে মনে ভাবছি আগুনে ঘৃণা ঢেলে অন্য উপায় ভাবলেও হইতো। না, কিছু না। না, তুই একটু আগে ওই মেয়েকে দেখে কি বললি? কই, কিছু বলিনি তো। কুত্তা, আমি কি বয়রা নাকি? তুই কি ভাবছিস আমি শুনি নাই নাকি? সরি রে, মুখ ফুসকে বলে ফেলেছি। মামা, রিক্সা থামান। ওই রিক্সা থামবে কেন? বলছিস না ওই মেয়েটা সুন্দরী, তুই এখন ওই মেয়ের কাছেই যাবি। নাম এখন।
এই মাঝ রাস্তায় এইভাবে নামাই দিবি? ওই মেয়েকে সুন্দরী বলার আগে তো মনে ছিল না, এখন না। এই উর্মি কিরমিটার এত রাগ, আর আমিও হয়েছি। অন্যভাবে রাগ তুললে কি হতো? এমনি মেয়েদের সামনে অন্য মেয়েদের প্রশংসা সহ্য করতে পারে না, তার মাঝে উর্মি আমার এত কাছের, বুঝেন কি হতে পারে। 2 দিন লেগেছিল তার রাগ ভাঙাতে, তাই এখন রাগ ওঠাতে চাইলে 1000বার ভাবি কীভাবে রাগ তোলা যায়। যাই হোক, এইভাবেই দিন পার হতে লাগলো। একদিন রাত 10টার দিকে আমাকে ফোন দিল। এই শোন না, বল। তোকে একটা কথা বলার জন্য ফোন দিচ্ছি। মানুষ তো কথা বলার জন্যই ফোন দেয় নাকি? সো বল। রাগ করবি না তো? না, বল। আসলে আমার না এখন আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে। আমাকে আইসক্রিম এনে দিতে পারবি? কে এই রাতে তোর আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে আর আমাকে বলতেছিস এনে দিতে? তুই ছাড়া আর কাকে বলবো বল? জি না, আমি পারবো না, তুই নিজে গিয়ে নিয়ে আয়। এই এমন করিস কেন? এনে দে না। ওই আমি কি তোর বর নাকি যে তুই যা বলবি করব? ও তাই তো, আমি বললে করবি কেন? রিয়া যদি বলতো তাইলে তো ঠিক এনে দিতি। আবার রিয়া? মাপ চাই, দাঁড়া, তোর জন্য পুরো আইসক্রিমের দোকানটাই নিয়ে যাচ্ছি। এই তো গুড বয়। আইসক্রিম যে খাবি তো টাকা দিবি না? ইস, আমি কেন টাকা দিব? তুই খাওয়াবি। ওরে আমার খালাম্মা রে! কুত্তা, তুই আমাকে আবার খালাম্মা বলি? একটা আইসক্রিম খেতে চেয়েছি আর তার জন্য আমাকে এত কথা শোনালি? যা, খাবো না তোর আইসক্রিম। এই বলে ফোন রেখে দিল। আমার আর কি, এখন এই রাতে তার কাছে আইসক্রিম নিয়ে যেতে হবে, তাই করলাম। তার জন্য আইসক্রিম নিয়ে তার বাসার নিচে গিয়ে ফোন দিলাম। সে ফোন রিসিভ করতেই, কি রে, আনছিস? তুই কি করে জানলে আমি আসবো? আমার বিশ্বাস ছিল তুই আসবি, তাই। তাই? ওয়েট কর, আমি আসতেছি। এরপর উর্মি নিচে নেমে এলো। সে নিচে নেমে এলেই, তাহলে আমাকে আইসক্রিম আনতে বললি কেন? আসলে তোকে দেখতে ইচ্ছে করছিল তো, তাই। কেন রে, আমার আবার প্রেমে পড়ে গেলি নাকি? আমার আর খেয়ে কাজ নেই যে তোর মতো বাঁদরের প্রেমে পড়বো। কিন্তু আমি তো তোর প্রেমে পড়ে গেছি সে প্রথম দেখায়। কথাটা অনেক আস্তেই বলেছি যাতে উর্মি শুনতে না পারে। কি রে, বিড়বিড় করে কি বলতেছিস? না কিছু না, তা আমাকে দেখা হয়েছে? এখন যা তুই। আচ্ছা। ওই দাঁড়া, আইসক্রিমের দাম নিয়ে যা। হিসেব করে রাখিস, পরে একসাথে সব নিয়ে নেব। এ বলে আমি সেখান থেকে চলে আসি। রাস্তার পাশ দিয়ে হাঁটছি একা একা। মন চাচ্ছিল এই সময় যদি উর্মি আমার পাশে হাঁটতো তাহলে খুব ভালো লাগতো। এমন সময় পেছন থেকে উর্মির ডাক। ওই বাঁদর! কিরে, তুই উপরে যাসনি? না, ইচ্ছে করছে তোর সাথে একটু হাঁটতে। মনে মনে ভাবছি, আচ্ছা উর্মি আবার আমার মনের কথা শুনতে পায়নি তো? কিন্তু এখন তো রাত হয়ে গেছে। আচ্ছা বেশি না, 10 মিনিট হাঁটবো। আচ্ছা ঠিক আছে। এরপর আমি আর উর্মি মিলে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকি। তারপর আমি উর্মিকে বললাম, একটা জিনিস খেয়াল করছিস? কি? আজকে 2টা চাঁদ দেখা যাচ্ছে। মানে তুই কি পাগল হয়ে গেলি নাকি? আরে সত্যি বলতেছি। একটা চাঁদ তো দেখতে পাচ্ছি, আর একটা চাঁদ কই? বাসায় গিয়ে আয়নায় তাকাইস, দেখতে পারবি। চুপ তুই, তোর মাথা গেছে। এরপর গল্প করতে করতে আমরা 1 ঘন্টা পার করে ফেললাম। এই অনেকক্ষণ তো হাঁটা হলো, চল তোকে বাসায় দিয়ে আসি। জানিস, ইচ্ছে করছে রাতটা এইভাবেই হেঁটে পার করি। জি না, আমার ঘুম আসতেছে, ঘুমাবো আমি। তোর তো খালি ঘুম আর ঘুম। আচ্ছা যা, তোকে আর আটকাবো না। রাতে ফোন দিবি না কিন্তু, ঘুমাবো আমি। তোকে ফোন দিতে আমার বয়ে গেছে। এরপর আমি উর্মিকে তার বাসায় দিয়ে আসলাম। আজকে তার সাথে রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে তাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না, কেননা সে আমাকে অনেক ভরসা করে। আমি চাই না তার ভরসাটাকে ভেঙে দিতে। জানি না আমি তাকে কোনোদিন আমার ভালোবাসার কথা বলতে পারবো কি না, তবে না পেলেও তাকে ভালোবেসে যাব। কিন্তু ভালোবেসে না বলা তো যন্ত্রণাটা যে অনেক বেশি। যে আমার এত কাছের, তাকেই বলতেও পারছি না যে তাকে কতটা ভালোবাসি। ভাবতে ভাবতে শুয়ে পড়লাম, কিন্তু ওই হারামিটা কি আর আমাকে ঘুমোতে দিবে? ঠিকই ফোন দিল। কি রে, শুয়ে পড়ছিস?
না, ফুটবল খেলতেছি। খেলবি নাকি? চুপ। ওই তোরা না কইছি আমারে আজ রাতে ফোন দিবি না, ঘুমাবো আমি। 100 বার দিব। তোর মন চাইলে রিসিভ করবি, না চাইলে নাই। তো নাতকে যদি একটা ঘুষি মারতে পারতাম তাহলে শান্তি পাইতাম। আমি তো এখন তোর পাশে নাই, তাই তুই নিজের নাকেই ঘুষি মার। আর শোন, কাল সকাল সকাল ঘুম থেকে উঠবি, একসাথে ভার্সিটি যাবো কাল। আমি পারবো না তোর ওই দিক দিয়ে ঘুরে যেতে, আর তাছাড়া 10টার আগে আমার ঘুম ভাঙবে না। ওকে, দেখা যাবে। এরপর উর্মি ফোন রেখে দিল, কিন্তু ঘুমানোর আগে ঘুমের 12টা বাজাই দিল। কালকে নাকি সকালে ঘুম থেকে উঠতে হবে। পারবো না আমি, আমার সকাল মানে কম করে 10টা। এখন ঘুমাই কেমন? আপনারাও ঘুমান, রাত অনেক হয়েছে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু সকালে ঘুম থেকে ওঠার প্রয়োজন নেই, সময় মতো গল্প পেয়ে যাবেন। সকাল হতে না হতেই ফোনের কাঁপুনিতে ঘুম হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম উর্মি ফোন দিয়েছে, আর তাকে দেখি 8টা বাজে। ওই কুত্তি, আমি তোর কোন জন্মের শত্রু যে আমাকে একটু শান্তি করে ঘুমাতেও দিচ্ছিস না? ওই কুত্তা, কয়টা বাজে এখন? রাতে তো ঠিক মতো ঘুম হলো না, আর সকালেই ঘুমাইতে দিলি না। কেন, রাতে কি করছিলি? কারোর সাথে কি প্রেমে ডুবেছিলি নাকি? চুপ, একদম বাজে কথা বলবি না। বুঝি বুঝি। প্রচু বুঝো। হয়েছে, রেডি হ। আর এই দিক দিয়ে আসবি কিন্তু। পারবো না, যা ভাগ। দেখা যাবে। এই বলে উর্মি ফোন কেটে দিল। আমি ফোন রেখে আবার ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে উর্মি এলো আমার। দেখলাম উর্মি নীল শাড়ি পরে আছে, আর আমি নীল পাঞ্জাবি, হাতে এক থোড়া গোলাপ নিয়ে তার দিকে এগোতে লাগলাম। দেখে মনে হচ্ছে আজ আমি উর্মিকে প্রপোজ করতে যাচ্ছি। তার কাছে গিয়ে যেই তাকে প্রপোজ করব, সে আমার পাঞ্জাবির ভিতরে মোবাইল কাঁপতে শুরু করলো, কিন্তু মোবাইল খুঁজে পাচ্ছি না। পরে বুঝলাম ফোন তো আমার বালিশের নিচে। ধ্যাৎ, দিল আমার স্বপ্নের 12টা বাজে। ফোনের দিকে তাকিয়ে দেখে উর্মি, এটা আমার স্বপ্ন শেষ করতে দেবে না। দিল তো আমার স্বপ্নের 12টা বাজিয়ে। কি, তুই এখনো উঠিস নাই? কুত্তা, এইবার আমি তোর 12টা বাজাবো। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আয়, আমি তোর বাসার নিচে। কি, তুই এখানে এসেছিস? আসবি নাকি আমি ওপরে উঠবো? ওই না, দাঁড়া আসতেছি। মনে মনে কয়েকটা গালি দিলাম উর্মিকে, কেননা তাকে সামনাসামনি গালি দিতে আমার সাহস হয় না। কেননা আমি ওরে গালি দিলে আমাকে যে কয়টা কিল ঘুষি মারবে সে নিজেও জানে না। কি বিপদ। যাই হোক, রেডি হয়ে বের হলাম। দেখি উর্মি রিক্সায় বসে আছে। কি রে, এত সময় লাগলো কেন? কই লাগলো, তাও তো খাইনি কিছুই। কি বলিস, খাসনি কেন? তোর সাথে খাবো আজ, তাই। তাই? ওই তোর ফোন দে তো। কেন? তুই রাতে ঘুমাইস নাই কেন সেটা চেক করব। আরে না, এর জন্য ফোন লাগবে কেন? দিতে বলছে দে। এই নে দেখ। ফিঙ্গার দিচ্ছিস কেন? লকড হয়ে গেলে কি আবার তোর কাছে ফোন নিয়ে যাব নাকি? তো পাসওয়ার্ড বল। না থাক, দরকার হয় তোর ফিঙ্গার সেট করে দিচ্ছি। কি ব্যাপার, তুই পাসওয়ার্ড দিতে চাচ্ছিস না কেন বলতো? এমনি। না, আমার পাসওয়ার্ড লাগবে, বল তুই। থাক না। বলতে বলছি না আমি, বল তুই। বলতে হবে? বল। ওকে, পাসওয়ার্ড হচ্ছে বল। সাগর উর্মি। ওই কুত্তা, আমি তোর উর্মি হলাম কবে থেকে রে? যেদিন থেকে সাগরের সৃষ্টি হয়েছে। চুপ, ফিল্মি ডায়লগ মারবি না, এটা চেঞ্জ করে ফেলবি। কেন রে? আমার ভালো লাগে না তাই। ও, কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। বুঝিনি তার নামে পাসওয়ার্ড দেওয়াতে সেইভাবে খেপে যাবে। এরপর সে ডাটা অন করে আমার মেসেঞ্জারে ঢুকলো। আসলে মেসেঞ্জারে আমার কোনো মেয়ের সাথে কনভারসেশন ছিল না, শুধু বন্ধুদের সাথেই ছিল। আর সব কিছুতেই শুধু উর্মিকে নিয়েই কথা বলেছি। উর্মি কি করছে, দেখা হয়ে কি বললো, আজকে ঝগড়া হয়েছে কিনা, উর্মিকে প্রপোজ কবে করব, এইসব বিষয় ছিল শুধু। এরপর উর্মি হঠাৎ করে বলে উঠলো, এই মামা থামেন, আমি রিক্সা থেকে নামবো। এ রিক্সা থামাবে কেন? তুই একদম কথা বলবি না, আমি থামতে বলছি তাই থামবে। কেন, আমার সাথে ভার্সিটি যাবে না? যাব না, কোথাও যাব না তোর সাথে। এরপর সে রিক্সা থেকে নেমে গেল। আর যাওয়ার সময় আমাকে অন্য হাতে ফোনটা দিয়ে বলে গেল, তোর কাছে আমি এইটা আশা করিনি।
আমি বুঝে গেছি উর্মি সব SMS দেখেছে, আর এও বুঝে গেছি উর্মিকে আমি যেইভাবে ভাবি, কিন্তু সে আমাকে শুধু বন্ধুই ভাবে। যে ভয়ের জন্য আমি 2 বছর তাকে আমার ভালোবাসার কথাটা বলিনি। আজ সেটাই হলো, ভালোবাসা তো হারিয়ে ফেললাম, হয়তো বন্ধুত্বটাও শেষ হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে আমার। যে রাস্তায় রিক্সায় চলে ঘুরে বেড়াতাম, আজ কেন জানে খুব অসহ্য লাগছে পারছি না রিক্সায় বসে থাকতে। তাই রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করি। টানা 3 ঘন্টা রাস্তায় হাঁটছি, পায়ের কাজ বেঁধে গেছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই আমার। হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে বুকের ভেতরে। এইভাবেই রুমে আসলাম। 5 বছরের ছোট ভাইটা আমার পা দেখে বলে, আমার পায়ে কিসের রক্ত? আমি বলি, পায়ে কাটা বেঁধেছে ভাই। সে বলে, দাও আমি পায়ে ডেটল দিয়ে ধুয়ে দেই। আম্মুকে বলতে চায়, কিন্তু আমি না করি। পরে ভাইটা আমার ডেটল দিয়ে পা মুছে দেয়, আর থাকতে না পারে আমি আমার ভাইটাকে জোরে ধরে কান্না করে দেই। সে বলে, ভাইয়া তুমি কেন কাঁদছো? আমি তখন বলি, পায়ে খুব ব্যথা করছে তো তাই। আজ ভাইটাকে পাশে নিয়ে শুয়ে আছি, সে আমার বুকেই ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমার তো ঘুম আসছে না। বারবার ফোনটা দেখছি, এই বুঝি উর্মি আমাকে ফোন দিল। না, দেয়নি। আমি ওর তাকে ফোন দিলাম না। ফজরের আগে দিয়ে চোখটা লেগে এসেছে, তখন একটু ঘুমিয়েছি। এই প্রথম মোবাইলটা সাইলেন্ট করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি উর্মি 56টা কল দিয়েছে। একটু পর আবার ফোন আসে। ফোন রিসিভ করতে সে বলে, ওই কুত্তা, শয়তান হারামি, তোর সাহস কি করে হয় আমার ফোন না ধরার? ঘুমিয়ে পড়ছিলাম তো তাই। খুব সাহস হয়েছে তাই না? দাঁড়া, তোর সাহস বের করতেছি, এক্ষুনি যাচ্ছি তোর ওইখানে। এই বলে উনি ফোন কেটে দিল। ও হ্যাঁ, আমি রাতেই আমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি। আমি ফ্রেশ হয়ে নিলাম। আজকে সকাল 8টা বাজতেই ঘুম ভেঙে গেছে আমার। কিছুক্ষণ পর উর্মি আবার আমাকে ফোন দিল। ওই কই তুই? রুমে। নিচে নাম। পারবো না রে। নামবি নাকি আমি উপরে আসবো? আচ্ছা নামতেছি। পা যে কেটে গেছে সেটা উর্মি দেখলে হয়তো রাগ করতে পারে, তাই কিছু না ভেবেই শু পরেই বের হলাম। সে আমাকে দেখা মাত্রই, ওই কুত্তা, তুই আমাকে রাতে ফোন দিসনি কেন? ভালো লাগছিল না তাই। ও, তা তোর কি ভালো লাগে শুনি? কিছু না। ওই, এমনিতেই গরম, আর তুই উপর থেকে নিচে নামতে তুই শু পড়েছিস কেন? এমনি। না, কিছু তো একটা আছেই। আর দেখলাম তুই নামার সময় কেমন যেন খোঁড়াচ্ছিস। কি হয়েছে তোর পায়ে? কিছু না। আমি দেখাইতে বলছি। আরে কিছু হয় না, বলছি তো আমি। সে আর কিছু না বলে আমার পা থেকে জোর করে শু খুলে ফেললো। ওই, তোর পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? না কিছু হয়নি, শুধু একটু কেটে গেছে। কিভাবে কাটলো এতটা? কালকে হাঁটছিলাম তো, তখন পায়ে কাজ ঢুকে গেছিল। তুই মিথ্যে বলছিস, সব আমার জন্য। কাল যদি আমি ওইভাবে না আসতাম তাহলে এমনটা হতো না, সব আমার জন্য হয়েছে। এই বলে সে কান্না শুরু করে দিল। কাঁদছিস কেন? চুপ, একটা কথাও বলবি না। তুই কি বুঝিস না যে আমিও তোকে কতটা ভালোবাসি, কতটা তোকে মিস করি? তাহলে কাল ওইভাবে বললি কেন? আমি তো লজ্জা পেয়েছি তা। আর যখন নেমে আসছিলাম তখন ভেবেছিলাম তুই পিছন থেকে ডাকবি, কিন্তু কুত্তা, তুই ডাকলি না। তুই বুঝিস না একটা মেয়ে রাতের বেলা কেন একটা ছেলের সাথে রাস্তায় হাঁটে? তুই কি বুঝিস না কেন আমি তোর কাছে অন্য মেয়েকে সহ্য করতে পারি না? ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। আর কিছু না বলে সে আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। এই কি করছিস? বাসার সামনে এইভাবে জড়ায় ধরছিস কেন? সবাই দেখবে তো। দেখো, আমি ছাড়ছি না। আমি জানি কাল তুই খুব কষ্ট পেয়েছিস আর ঘুমাসনি। আমিও যে ঘুমোতে পারিনি। তাহলে ফোন দিসনি কেন? আমি তো ভেবেছিলাম তুই দিবি, কিন্তু তুই তো দিলি না। ছাড় ছাড়, আমার ভাই দেখছে। আমার ছোট ভাই সব দেখে ফেলে। কি রে, তোর এত কিউট একটা ভাই আছে, আমাকে বলিসনি তো? তুই তো সবসময় আমার সাথে ঝগড়া নিয়ে ব্যস্ত থাকতি। তো কি হয়েছে? এরপর সে আমার ছোট ভাইকে ডাক দিল। সে উর্মির কাছে গেল এবং উর্মি তখন তাকে 10টা আইসক্রিম আর সাথে অনেকগুলো চকলেট কিনে দিল। সে সেইগুলো নিয়ে বাসায় চলে গেল। এত কিছু খরচ করার দরকার ছিল? চুপ, আমার এত কিউট আর মিষ্টি একটা দেবর, আর তাকে কিছু নিয়ে দেব না, তা কখনো হয়? জানি যে এই পায়ে ব্যান্ডেজ দেখছিস, এটা সে করে দিয়েছে। আর কাল রাতে আমার বুকেই ঘুমিয়েছিল।
খুব কষ্ট দিয়েছি, তাই না রে? এখনো কি তুই তুই করে বলবি? না, তুমি। ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। আমিও। না, এভাবে হবে না। কাল ক্লাসে সবার সামনে আমাকে প্রপোজ করবা। কিভাবে প্রপোজ করব? জানি না, প্রপোজ করবা ব্যাস। আচ্ছা। এখন আমাকে একটু জড়িয়ে ধরো। এই না। একটু ধরোই না, এই যে এতটুকু। আচ্ছা ঠিক আছে। এরপর আমি উর্মিকে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পর উর্মি চলে যায়। আজ খুব ভালো লাগছে, এক নিমেষে সব কষ্ট চলে গেল। কিন্তু এখন চিন্তার বিষয় যে কাল সবার সামনে কিভাবে উর্মিকে প্রপোজ করব। আচ্ছা সেটা না হয় কাল দেখা যাবে। কিন্তু বাসায় আসতে আমি জিজ্ঞেস করলো, ওই শিফানকে এত কিছু কে কিনে দিয়েছে? আকাশ আমার ছোট ভাইটির নাম, আমার বন্ধু। সে তো বললো তার ভাবি দিয়েছে। কি সে এইটা বলেছে? এইটাই বলেছে। না, ও তো মজা করে বলেছে। ও আচ্ছা, আর মেয়েটা যে তোকে জড়িয়ে ধরলো তাও মজা করে? কি বলো তুমি এগুলো? থাক, আর ন্যাকামো করতে হবে না, আমি সব দেখেছি। আমার কথা শুনে আমি খুবই লজ্জা পেলাম। হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। তবে মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। তোমার পছন্দ হয়েছে? খুব। তা একদিন ওকে নিয়ে আয় না। আচ্ছা নিয়ে আসবো। এই বলে আমি চলে আসি। আসলে আমি খুবই লজ্জা পেয়েছি আম্মুর কথা শুনে, তাই কি বলবো বুঝে উঠতে না পেরে রুমে চলে আসলাম। আর ভাবি এটা নিশ্চয়ই উর্মি শিখিয়ে দিয়েছে, উর্মির কির্মির খবর আছে, তাই তাকে ফোন দিলাম। ওই হারামি, কি হয়েছে বলো? শিফানকে বলছো যে তুমি ওর ভাবি? হ্যাঁ বলেছি, কেন কি হয়েছে? ওই তো আম্মুকে সব বলে দিয়েছে যে ওইগুলো ওর ভাবি কিনে দিয়েছে। ভালো হয়েছে। হয়েছেই তো, শুধু তাই না, তুমি যে আমাকে জড়ে ধরছো সেটা আম্মু দেখে নিয়েছে। হায় হায়, বলো কি? তা মা কি বললো? বলছে তোমাকে তার খুব পছন্দ হয়েছে আর বাসা নিয়ে আসতে বলছে। সত্যি? সত্যি। তাইলে তো আমি এক্ষুনি যাব। এই না, আগে তোমাকে প্রপোজ করব তারপর নিয়ে আসবো। কিন্তু কিভাবে প্রপোজ করব বলো তো? কি আমি শিখিয়ে দেব নাকি? যেভাবে পারো ওইভাবেই বলবা। আয় রে, এই না হলে আমার গিন্নি শিখিয়েও দিচ্ছে না। দিব না তো। ঠিক আছে, লাগবেও না। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেই। মনে মনে প্ল্যানও করে নেই কিভাবে প্রপোজ করব সেটা। এরপর দিন গড়িয়ে বিকেল গড়িয়ে রাত চলে এলো। রাতে খাওয়া করে উর্মির সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। আজ 8টার দিকে আমি ঘুম থেকে উঠে যাই। আম্মু তো আমাকে দেখে একদম ভূত দেখার মতো করে ফেললেন। সাথে সাথে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন। আরে আম্মু, আমি ভূত না, তোমার ছেলে আকাশ। তাই তো ভাবছি, আকাশ এর মতন দেখতে, কিন্তু আকাশ কি না? মজা করো না তো। তাই এত সকালে ঘুম থেকে উঠার কারণ? তোমার বৌমা বলেছে তাকে আজ ভার্সিটিতে প্রপোজ করতে হবে। ও তাই? তা কিভাবে প্রপোজ করবি শুনি? এসে বলবো, এখন সময় নেই। নাস্তাটা তো করে যা। আর কিছু না বলে আমি ভার্সিটিতে চলে আসি। এরপর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি। রুমের ভেতরে ফ্যানের উপর কিছু গোলাপের পাপড়ি সাজিয়ে রাখি, আর দরজার দুই পাশে কিছু ফুলের পাপড়ি দিয়ে দুজনকে দাঁড়ায় রাখি, আর কিছু গোলাপ নিজের কাছে রেখে দেই, যা দিয়ে তাকে প্রপোজ করব। এরপর আমি উর্মিকে ফোন দেই। বাবা, আজকে চাঁদ কোন দিকে উঠেছে শুনি? কেন? তোমাকে তো সকালে সব সময় ফোন দিয়ে আমি ঘুম ভাঙাই, আর আজ তুমি, তাই অবাক হয়েছি। অবাক হতে হবে না, তাড়াতাড়ি ভার্সিটিতে আসো। কই, এর মাঝে ভার্সিটিও চলে গেছো, তাও আমাকে না নিয়েই? তোমাকে প্রপোজ করার প্রোগ্রাম করছি। কি প্রোগ্রাম শুনি? আসো, আসলেই দেখতে পাবে। আর হ্যাঁ, আজকে আসার সময় কিন্তু নীল শাড়িটা আর পায়ে পায়েল পরে আসবে। আচ্ছা। আমি উর্মির জন্য অপেক্ষা করতেছি, সময়টা যেন যেতেই চাচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর পায়েলের শব্দও ভেসে আসে আমার কানে। এটা উর্মি ছাড়া আর কেউ নয়। আমি সোজা ক্লাসরুমে যাই এবং দরজা বন্ধ করে দিই, আর দরজার ওপাশে আমি হাঁটু করে বসে থাকি। উর্মির রুমে ঢোকার সাথে সাথেই আমার বন্ধুরা ফ্যান চালিয়ে দেয়। সাথে সাথে হাজারো গোলাপের পাপড়ি উর্মির উপরে পড়ে যায়। উর্মি ধীরে ধীরে রুমে প্রবেশ করছে। তার খোলা চুলগুলো বাতাসে পিছনের দিকে উড়ে যাচ্ছে, কানে ঝুমকোগুলো বাতাসে হালকা দোল খাচ্ছে, শাড়ির আঁচল বাতাসে ঢেউয়ের রূপ নিচ্ছে। হাজারো গোলাপের পাপড়িতে স্নান করে উর্মি ধীরে ধীরে আমার কাছে আসলো।
উর্মি আমার দিকে আর আমি উর্মির দিকে তাকিয়ে আছি। আমি মুখের মাঝে এক চেলতে হাসি নিয়ে একটু জোরে শ্বাস নিচ্ছি। এবার আমি উর্মির হাতটা ধরলাম। উর্মি বলো। মুখে একটা রোমান্টিক হাসি নিয়ে বলল, আমি আমি তুমি আমি সারাটা জীবন তোমার হাতটা এভাবে ধরে বেঁচে থাকতে চাই। তুমি কি সারা জীবনের জন্য তোমার শাড়ির কুচিটা ঠিক করে দেওয়ার দায়িত্বটা কি আমাকে দেবে? সে মুখে ভালোবাসা একটা হাসি দিয়ে তার ঘাড় নাড়ালো, আর আমি দুই দিকে দুই হাত প্রসারিত করে ঘাড়টা হালকা উঁচু করে চিৎকার দিয়ে বললাম, আই লাভ ইউ উর্মি, আই লাভ ইউ সো মাচ। মনে হচ্ছে তার আওয়াজে পুরো বিল্ডিং কেঁপে উঠলো। উর্মি আমার হাত ধরে আমাকে তুলে জোরে ধরলো আর তার কানে কানে বলল, আই লাভ ইউ টু অ্যান্ড আই অ্যাম অলওয়েজ লাভিং উইথ ইউ। এরপর আমার বন্ধুরা জোরে চিৎকার দিয়ে বেলুন ফাটানো শুরু করলো। একটা বোনদের না বলা ভালোবাসাটা পরিপূর্ণ ভালোবাসায় পূর্ণতা পেল। বউদের ঝগড়ার দিন শেষ, এবার ভালোবাসার ঝগড়া শুরু। ভালোবাসার উপলক্ষে আজ একটা ছোট পার্টি হবে, আর তা হবে আমার বাসায়। দিনটা খুবই সুন্দরভাবে পার হয়ে গেল। এরপর আমি রিক্সায় করে উর্মিকে তার বাসায় দিয়ে আসি। সেই সময় উর্মি আমাকে বলে যে সে কল্পনাই করতে পারেনি যে এইভাবে আমি উর্মিকে প্রপোজ করব। আজ বিকেলে আমার বাসায় ভালোবাসার পার্টি, যে আম্মুকে তো আমি বলতে হবে কীভাবে তার বৌমাকে প্রপোজ করেছি। এরপর আমি বাসায় এসে আম্মুকে সব বললাম। আম্মু তো হাসতে হাসতে শেষ, আর বলছে আমি নাকি যেভাবে প্রপোজ করেছি এটা নাকি এই পৃথিবীর সেরা প্রপোজ। আম্মুর সাথে কথা বলতে বলতে দরজায় কলিং বেলের শব্দ। এই সময় আবার কে এলো? আমার বোনদের তো বিকেলে আসার কথা। আম্মুকে বললাম তুমি দাঁড়াও, আমি দরজা খুলে দেই। এরপর আমি দরজা খুলে দেখি এ কি, এ তো উর্মি। ওই তুমি কেন এসেছো? ভুলে গেছো? তুমিই তো আসতে বলেছো। কিন্তু সেটা তো যখন সবাই আসবে তখন বলেছিলাম। ও আচ্ছা, দাওয়াত করেছিস সবাইকে খাওয়াবা বলে, আর এইদিকে আমার শাশুড়ি মাকে একাই খাটাইতে চাইছো। তা হবে না, তাই আমি আগে চলে এসেছি। কিন্তু সরো তো, আমাকে আম্মুর কাছে যেতে দাও। এরপর সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর আমার আম্মুর কাছে গিয়ে সালাম দিয়ে আমার আম্মুর পায়ে হাত দিয়ে সালাম কইলো। এই মা, কি করছো? সালাম করতে হবে না। এই প্রথম আমার আর একটা মাকে দেখছি, সালাম না করলে হয়? এরপর আমার মা তাকে তুলে উঠালো আর তার থুতনিতে হাত দিয়ে বলল, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। জানেন মা, আপনার ছেলে খুব খারাপ। কেন, কি করেছে? বন্ধুদের খাওয়াবে আর আপনাকে তার জন্য কষ্ট করতে হবে। আমাকে আগে আসতে বললে কি হতো? কি হবে? আমি আর আপনি দুজন মিলে সব ব্যবস্থা করব। না মা, তা হয় না। তুমি প্রথম আমার বাসায় এসেছো, এসেই তোমাকে কাজ করতে দিব, তা কখনো নয়। খুব হয়। আর আপনি যদি আমাকে কাজ করতে না দেন তাহলে আমি কান্না করব। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা মা, আমি হেল্প করব বলেছি, করব। আচ্ছা ঠিক আছে। এই বলে আম্মু উর্মিকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু এঁকে দিল। আচ্ছা মা, বাবাকে দেখছি না, বাবা কোথায়? তোমার বাবা বাজার করতে গেছে। কি, বাবা বাজার করতে গেছে আর আপনার ছেলে ঘরে বসে আরাম করছে? দাঁড়ান, ওর আরাম বের করছি। এত তাড়াতাড়ি যে উর্মি আমার পরিবারকে আপন করে নেবে ভাবতেই পারেনি। আমার পরিবারকে আপন করলে কি হবে, আমাকে যে পর করে দিল। সোজা আমার কাছে এসে আমাকে বাজার করতে পাঠিয়ে দিল। প্রথম দিন এসে আমার হাতে বাজারের থলে ধরে দিল, না জানি আর কি কি হবে আমার জীবনে। এরপর সে আমার ছোট ভাইকে খুঁজে তাকে সে অনেকগুলো চকলেট দিল, আর ভাইয়ের সাথে দুষ্টুমি করতে লাগলো। আমি বাজারের থলে নিয়ে বাবাকে খুঁজতে লাগলাম। বাবা তো আমাকে দেখে অবাক, তার চেয়েও বেশি অবাক আমার হাতে থলে দেখে। আমি কিন্তু বাবা মায়ের সাথে অনেক ফ্রি, আমি আর তারা আমাকে খুবই ভালোবাসি। বাবাও কিন্তু সব জেনে গেছে, আর আমার খুশির জন্য এক কথায় রাজি হয়ে গেছে। বাবা আমাকে দেখে বলল, কি রে, তুই বাজারে কেন? কি আর করব, তোমার হবু বৌমা বাসায় আসতে না আসতে আমার হাতে ব্যাগ ধরে দিয়েছে। কি, আমার বৌমা এসেছে? এই তুই ব্যাগটা নে আর বাকি বাজার করে বাসায় আয়, আমি গিয়ে বৌমার সাথে দেখা করি। যা, আমি ভেবেছিলাম কই বাবা আমাকে একটু সান্ত্বনা দিবে, তা না, আমার হাতে তার ব্যাগটাও ধরে দিয়ে চলে গেল তার বৌমাকে দেখতে। আরে কপাল, কি আর করার, আমাকে এই সব বাজার করতে হলো। বাজার করতে করতে একদম হাঁপিয়ে গেছি। এতগুলো বাজার নিয়ে বাসায় গেলাম, গিয়ে দেখি উর্মি, আম্মু, ভাই আর আব্বু মিলে খুব জমিয়ে আড্ডা দিচ্ছে।
আর আমি এদিকে একদম নড়বড়ে হয়ে গেছি বাজার করে। তবে এইসবের মাঝে এটাই ভালো লাগছে যে সবাই উর্মিকে একদম আপন করে নিয়েছে। আর উর্মিও, এই পাগলাটা ঝগড়ি হলে কি হবে, তার মনটা বেশ ভালো। আর সে তার মন দিয়ে খুব সহজেই বাকিদের মন জয় করে নিয়েছে। নতুন হবু বৌমাকে পেয়ে সবাই দেখি আমাকে ভুলেই গেছে, তো তাকাচ্ছে না। আমি জোরে বললাম, আমি কি বাজার নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবো? আব্বুর উত্তর শুনে তো আমি পুরোই অবাক। আরে থাক না, দেখতেই তো পারতেছিস আমরা কথা বলতেছি। আচ্ছা বাবা, আমি বাজারগুলো নিয়ে আসি। না তুমি বসো, আমরা গল্প করি। ও একটু ওভাবেই থাক। ইচ্ছা কি বলে এইসব? আব্বু, আমিও তো গল্প করবো তোমাদের সাথে। চুপ, তোর বয়স হয়নি এখনো। বাজারগুলো রেখে রুমে গিয়ে বসে থাক। আব্বু আমার কি বললো? আমার নাকি বয়সও নেই তাদের সাথে গল্প করার। আর অথচ আগে কত কথা বলতো। বৌমাকে পেয়ে আমাকে ভুলেই গেছে। কি আর করার, যাই একা একা বসে থাকি। কিছুক্ষণের মধ্যে আমার বাকি বন্ধুরা এক এক করে চলে আসলো। তা তো উর্মি আর আমার আম্মুর আন্ডারস্ট্যান্ডিং দেখে একদমই অবাক হয়ে গেছে। তারাও হয়তো ভাবতে পারেনি এতটা তাড়াতাড়ি এত আপন হয়ে যাবে। এদিকে আম্মু আর উর্মি মিলে রান্না করা শুরু করে দিল। আর আব্বু আমাদের সবাইকে নিয়ে বসে আড্ডা দিচ্ছে। আমাদের আড্ডা দেখে কারো বোঝার ক্ষমতা নেই যে এখানে আমার আব্বুও আছে। সবাই ভাববে আমরা সবাই সমবয়সী। যাই হোক, এভাবে সময়টা পার হয়ে গেল। এবার সবার যাওয়ার পালা। কিন্তু উর্মি যেতে চাইছে না। সে আমাকে বলছে, মা, আমি আজকে আপনার সাথে থাকবো। ওই বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকা যাবে না। চুপ, তোমার কথা কে শুনতে চাইছে? আমি মাকে বলেছি। হ্যাঁ রে, ও ঠিক বলেছে। কিন্তু আমি তো আপনাদের ছেড়ে যেতে চাচ্ছি না। আমারও তো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। তাহলে থেকে চাই আমি। আচ্ছা শোনো, তোমার যেহেতু এতই এখানে থাকার ইচ্ছে, তাহলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি আমাদের বাসায় নিয়ে আসব। সত্যি তো? হ্যাঁ সত্যি। এরপর আম্মু উর্মিকে জড়িত হলো। তারপর উর্মি আবার আব্বু আম্মুকে সালাম করে বিদায় নিল। আমি উর্মিকে এগিয়ে দিতে গেলাম। কি শ্বশুরবাসে কেমন লাগলো? আমি তো এমন একটা বাঁশরি স্বপ্ন দেখেছিলাম গো। তাই নাকি? জানো, তোমার আম্মুকে দেখে আমার মনে হয়নি যে উনি আমার আম্মু নয়। কত সহজেই আমাকে তোমার আম্মু আব্বু আমাকে আপন করে নিল। তোমাকে এতগুলো ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে এরকম একটা শ্বশুর বাড়ি উপহার দেওয়ার জন্য। হয়েছে, থাক, আর ধন্যবাদ দিতে হবে না। তাহলে কি দেব? মিষ্টি খাবে? জি না। এই মিষ্টি সেই মিষ্টি নয়। চুপ, খুব পাপনামো হয়ে গেছো তাই না? একটু তো হয়েইছি। এখন চলো তোমাকে বাসে দিয়ে আসি। এরপর আমি উর্মিকে নিয়ে রিক্সা উঠলাম। কিছুক্ষণ পর আমার ফোনের টিউন বেজে উঠলো। তোমাকে জানি কে ফোন দিয়েছে। কি যে আননোন নাম্বার। রিসিভ করে দেখো কে। এরপর আমি ফোন রিসিভ করি। ওই পাশ থেকে, হ্যালো আকাশ, আমি রিয়া। ও আচ্ছা, হ্যাঁ রিয়া বলো। এটা বলে আমি তো থমকে গেলাম। কাম সারছে, পাশে উর্মি বসা। এমনিতে রিয়াকে নিয়ে অনেক খোঁচা মারে, এবার না জানে কি হয়। আমি একটু উর্মির দিকে তাকলাম, দেখি সে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। মনে হচ্ছে আমাকে এখনই পুড়িয়ে দেবে। এরপর আমি 2 মিনিটের মতো কথা বলে ফোনটা রেখে দিলাম। ওই রিয়া তোকে ফোন দিয়েছে কেন? সে খুব রেগে কথাগুলো বলছে। ওই যেদিন কলম নিয়েছিল ওই কলম ফেরত দেওয়ার জন্য। 10 দিন আগে কলম নিয়েছে আর আজ ফেরত দেওয়ার জন্য তোকে ফোন দিয়েছে, তাই না? আমাকে বোকা পেয়েছিস? নাম রিক্সা থেকে। রাগ করছিস কেন? আমি সত্যি বলছি। বাহ, তুই ওকে ফোন নাম্বারও দিয়ে রেখেছিস। গুড। আর আমি জানি না ও আমার নাম্বার কোথায় পেয়েছে। ও বুঝছি। এই পাগলিটা, মন খারাপ করছিস কেন? খবরদার, পাগলি ডাকবি না, একদম খুন করে ফেলবো। এই এমন করছিস কেন? কুত্তা কথা বলবি না, তুই যা এখান থেকে। এই বলে সে আমাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি পেছন থেকে অনেকবার তাকে ডাকলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয়নি। তবে এটুকু বুঝেছি যে সে কান্না করতেছে। কি পাগলি রে, একটা মেয়ে জাস্ট আমাকে একটু ফোন দিয়েছে আর তাতেই এত কিছু। কি যে করি একে নিয়ে। সারাদিনের সব আনন্দ এক মুহূর্তে শেষ হয়ে গেল। একে নিয়ে যে আমি কি করব, দূর, ভাল লাগছে না। রুমে চলে এসে কয়েকটা ফোন দিলাম, কিন্তু সে ফোন রিসিভ করছে না। বেশ কয়েকটা ফোন দেওয়ার পর সে রিসিভ করলো। হ্যাঁ বল, ফোন দিয়েছিস কেন?
তার গলাটা শুনে বুঝতে পারলাম সে এখনো কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? চুপ, আমাকে পাগলি বলবা না। তোমাকে যেই মেয়েরা ফোন দেয় তাদের বলো। তুমি চাও না তো আমি কোনো মেয়ে আমাকে ফোন দেখ? ঠিক আছে, আমি আজকে নতুন সিম লাগাবো। না, তা লাগবে। কেন? তাহলে তুমি এমন করছো কেন? তুই শুধু আমার, তোকে অন্যরা কেন ফোন দিবে? তুই জানিস না তুই অন্য মেয়েদের দিকে তাকালে আমার কতটা কষ্ট হয়। আমি চাই না আমার ভয়েস ছাড়া অন্য কোনো মেয়ের ভয়েস তোর কানে যাক। আচ্ছা ঠিক আছে, আমার পাগলিটা যা চাইবে তাই হবে। তোমার আর আমার পৃথিবীতে আর কেউ থাকবে না, শুধু তোমার আর আমার পরিবার। তাই হবে। এবার তো কান্না থামাও। না, থামবো না। তুমি এক্ষুনি আমার বাসার নিচে না আসলে আমি বেশি কান্না করব। আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসবা কিন্তু। আমার প্রতি তার ভালোবাসা দেখে আমারই চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। সত্যি তো, ভালো থাকার জন্য আমরা দুজনই যথেষ্ট। আমার কোনো মেয়ে বন্ধু লাগবে না। সেই তো আমার সব। সে তো কোনো ছেলের সাথে কথা বলে না, তাহলে আমি কেন? ঠিক আছে, ও যা চায় তাই হবে। ভাবতে ভাবতে আমি রুম থেকে বের হয়ে গেলাম আর রাস্তায় মামার দোকান থেকে তার জন্য ঝালমুড়ি কিনে নিলাম। আমি তার বাসার নিচে গিয়ে তাকে ফোন দিলাম। তুমি এসে গেছো? হুম। দাঁড়াও, আমি আসছি। এই বলে সে নিচে নেমে গেল আর আমাকে দেখতে পেয়ে সোজা জোরে ধরে কাঁদতে শুরু করলো। এই পাগলি, কাঁদছো কেন? জানো, তোমার সাথে যদি কোনো মেয়ে কথা বলে আমার তখন খুব কষ্ট হয়। আমার মনে হয় তোমাকে হারিয়ে ফেলছি। এই পাগলি, কি বলো এইগুলো? আমি তোমার ছিলাম, আছি আর তোমারই থাকবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও যে আমার পাগলিটাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছি। কোথায় ঝালমুড়ি? দাও আমাকে। মেয়েটা ঝালমুড়ির কথা শুনলে খুব খুশি হয়ে যায়, কিন্তু সে অন্য কারো ঝালমুড়ি নেয় না, শুধু আমার কাছ থেকেই নেয়। আমার কাছে রাখা ঝালমুড়িগুলো নাকি তার কাছে অমৃত ওর মতো লাগে, যা পৃথিবীর সমস্ত খাবারকে হার মানিয়ে নেয়। তাকে অন্য কিছু খেতে বললে সে খায় না, শুধু তার একটা কথা, সে আমার কাছে ঝালমুড়িই খাবে। যাই হোক, এরপর আমরা রাস্তা দিয়ে হেঁটে চলছি সবুজ ঘাসের উপর। মনে হচ্ছে উর্মির আলতা রাঙা পায়ের স্পর্শে গাছগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠছে। সে নিজেই ঝালমুড়ি খাচ্ছে আর আমাকে মাঝে মাঝে একটু করে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে সে আমার হাতটা শক্ত করে ধরে। এই প্রথম সে আমার হাত ধরল। হাত ধরে সে আমার কাঁধে মাথা রেখে ছোট ছোট পায়ে হেঁটে চলেছি দুইজনে। এর মাঝেই পিচ্ছি একটা মেয়ে অনেকগুলো ফুল নিয়ে আমাদের কাছে এলো। ভাইয়া, এই ফুলগুলো তুমি নিবে, নিয়ে আপুকে দাও, অনেক সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সব ফুলগুলো আমাকে দাও। আচ্ছা। তোমার ফুলের দাম কত? 50 টাকা। এরপর আমি মেয়েটাকে 500 টাকা বের করে দিলাম, কিন্তু মেয়েটা তা নিবে না। সে আমার কাছে 500 টাকা 50 টাকায় নিবে। পিচ্ছি মেয়েটার এই গুণ দেখে উর্মির অনেক ভালো লাগলো। সে মেয়েটাকে তার কাছে ডেকে নিল। এই, তোমার নাম কি? আমার নাম পুতুল। তাই? তুমি তো পুতুলের চেয়েও মিষ্টি। আচ্ছা, তুমি আমাকে একটু আগে কি বলেছো? আপু। তা এই আপুটা যদি তোমাকে কিছু বলে শুনবে তো? হ্যাঁ, শুনবো। তুমি কোথায় থাকো? এই তো আমি পাশের বস্তিতে। বস্তিতে থাকো? তাও এত সুন্দর করে কথা বলতে পারো। আব্বু শিখিয়েছে। তাই? তা তোমার কে কে আছে? আমি আর আব্বু। আর আম্মু অনেক আগে আমাকে আর আব্বুকে রেখে চলে গেছে। তাই? তা তোমার আব্বু কি করে? দিন মজুরে কাজ করে। তা তুমি ফুল বিক্রি করছো কেন? কালকে না বাবা দিবস, তাই আমি এই ফুল বিক্রি করে বাবাকে একটা শার্ট কিনে দিতে চাই। পিচ্ছি মেয়েটার কথা শুনে উর্মির চোখ দিয়ে পানি পড়ে গেল। শুধু উর্মির না, বলতে গেলে আমারও। উর্মি মেয়েটাকে জোরে ধরে এরপর মেয়েটাকে নিয়ে একটা মার্কেটে যাই। সেখান থেকে উর্মির জন্য একটা ড্রেস আর তার বাবার জন্য একটা শার্ট কিনে দেই। পুতুল প্রথমে নিতে চায় না, কিন্তু তখন উর্মি বলে, তুমি না আমাকে আপু বলেছো, তাই বড় আপুর কথা শুনতে হয়। তখন মেয়েটা আর কিছুই বলেনি। এরপর মেয়েটা চলে গেল আর উর্মি বলল, দেখেছো মেয়েটা কত মিষ্টি? দেখলাম। এই শোনো না। কি বলে? বলে রাগ করবে না তো? না, বলো। চলো না বিয়ে করে নি, তাহলে তো আমাকে তুমিও এমন মিষ্টি একটা বেবি দিতে পারবে। হয়েছে, থাক, আর পাকনামো করা লাগবে না। পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ের কথা। না, হবে না। আমার বেবি চাই, এক্ষুনি লাগবে। চলো, যাওয়ার সময় একটা পুতুল কিনে দেবো।
না পুতুল না, আমি বেবি চাই, নইলে আমি কান্না করব। আচ্ছা কান্না করো আমার সামনে, আমি দেখি তো কাঁদলে তোমাকে কেমন লাগে। যাও, ভালো হচ্ছে না কিন্তু। আমি বেবি চেয়েছি আর উনি আমাকে নাকি পুতুল নিয়ে দিবে। ঠিক আছে, আপাতত পুতুলই কিনে দাও। তুমি আসলে কি বলো তো। তোমার বাকলি। তারপর আমরা হাত ধরে রাস্তায় হাঁটতে থাকলাম। এরপর উর্মিকে বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি। এভাবেই দেখতে দেখতে আমাদের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম চলে এলো। এক্সামের সময় তাকে পড়তে বললে সে বলে এত পরে কি হবে, আমাকে একটা বেবি দিবে, আমি তার সাথেই খেলে দিন পার করব, তুমি পড়ো। কিন্তু আমাকেও পড়তে দেয় না, বলে আজ একটু প্রেম করি, কাল থেকে পড়বা। এই কাল কাল করতে করতে পরীক্ষা চলে এলো, কিছুই পড়া হয়নি। এবার একটু সিরিয়াস হলাম, সে আমাকে পড়তে বললো। সে শুধু 1 ঘন্টা পর পর ফোন দিয়ে খোঁজ নেয় আমি পড়ছি কিনা। সে পড়বে না কিন্তু আমাকে জ্ঞান ঠিকই দিতে পারে। পরীক্ষার দিন আমি আর উর্মি রিক্সায় বসে পরীক্ষার হলে গেলাম, গিয়ে যার যার সিটে বসে পড়ি। কিন্তু এখানে ঘটলো আসলে বিপত্তি, কারণ আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে। কিন্তু কি করার, এটাতে তো আর আমার হাত নেই। আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো ছলছল করছে, হয়তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এর মাঝে স্যাররা খাতা দিয়ে দিল, আমি খাতার বৃত্ত ফোয়াট করলাম। এর মাঝে আমি উর্মির দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, লেখা বাদ দিয়ে উর্মির কাছে গেলাম। এই পাগলি কাঁদছো কেন? কই না তো। এমন সময় এক্সাম গার্ডের চোখ পড়ে আমাদের দিকে। কি সমস্যা? এই মেয়ে কাঁদছো কেন? আমি বলছি আসলে স্যার ওর কান্নার কারণ আমি। মানে? ও আমার ভালোবাসার মানুষ, ও আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, আর এইখানে আমার পাশে অন্য মেয়েকে দেখে সে কষ্ট পেয়েছে, তাই কাঁদছে। এই কথা বলার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে। স্যার পর্যন্ত অবাক হয়ে গেছে। স্যার একটা রিকোয়েস্ট করব, কি? আমি কি ওই ফাঁকা সিটগুলোতে গিয়ে বসতে পারি? স্যার আর কিছু বলো না, শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানালো। পাগলি কেঁদো না, দেখো আমি অন্য সিটে যাচ্ছি। আমার এই কথা শুনে সে আরো কান্না করতে লাগলো। এটা কি হলো, এবার কিন্তু স্যার বকা দেবে। তুমি দূরে বসবা কেন? তুমি আমার সাথে বসে পরীক্ষা দিবা। এবার আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে যেই সিটগুলো ফাঁকা ছিল সেখানে গিয়ে বসে পড়লাম। এবার এক্সাম শুরু হয়ে গেল, কিন্তু লিখতেও পারছি না কিছুই, কেননা উর্মির দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে পানি পড়ছে। কি করব বুঝতে পারছি না। এভাবে এক্সাম শেষ হয়ে গেল। জানি উর্মির এক্সাম ভালো হয়নি, আমারও ভালো হয়নি, তার কান্নার জন্য ভালো করে লিখতেই পারেনি। এক্সাম শেষ করে উর্মির রুম থেকে বের হয়ে গেল। আমি তাকে পেছন থেকে ডাকছি, কিছুই শুনছে না সে, হয়তো খুব বেশি অভিমান করছে। আমি তার সাথে সাথে যাচ্ছি, তার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে আমার সাথে কিছুই বলছে না। সে তো ঝালমুড়ি পেলে সব অভিমান ভুলে যায়। আমি তার জন্য ঝালমুড়ি নিলাম, কিন্তু এদিকে উর্মি অন্য রিক্সায় উঠে গেল। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম। কি ব্যাপার, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ কেন? আমার ভালো লাগছে না, তুমি তোমার মতো যাও। এই নাও তোমার জন্য ঝালমুড়ি এনেছি। না আমি খাবো না। এমন করছো কেন শুনি? জানি না। এই নাও ঝালমুড়ি নাও। এ বলে আমি তাকে ঝালমুড়ি খাই দিতে যাই, কিন্তু সে ধাক্কা দিয়ে ঝালমুড়ি ফেলে দেয়। এবার আমি আর নিজেকে সংযত করে রাখতে পারলাম না। উর্মি, এই প্রথম আমি তার গায়ে হাত তুললাম। সে গালে হাত দিয়ে কান্না শুরু করে দিল। তুমি আমাকে মারলে? কি শুরু করেছো তুমি? এখানে সিটটা কি আমি বসেছিলাম, নাকি আমি বলেছিলাম যে আমার পাশে যেন মেয়ে রাখা হয়? কোনটা? তাই বলে তুমি আমাকে মারতে পারলে? সত্যি তো এটুকু বিষয়ের জন্য আমি আমার উর্মির গায়ে হাত তুলতে পারলাম? আমি তো তার সব কিছু সহ্য করতে পারি, তাহলে এইটুকু কেন পারলাম না? উর্মির রিক্সা মামাকে রিক্সা টান দিতে বললো। আমি আর কিছু বলতে পারছিলাম না। আমার হাতে চাপের রিং ছিল, ওইটাকে জোরে চাপ দিতেই আমার হাতের ভিতর গেঁথে যায়, হাত দিয়ে রক্ত বের হতে থাকে। সেদিকে আমার খেয়াল নেই, আমি শুধু উর্মির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। বন্ধু এসে আমার হাতের দিকে তাকিয়ে বলছে, এই তোর হাত থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। আমি তাদের কোনো কথাই শুনছি না। একটু পর দেখলাম উর্মি রিক্সা থেকে নেমে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না শুরু করে দেয়, কিন্তু সেদিকেও আমার কোনো খেয়াল নেই। উর্মিকে মারার কারণে আমি হয়তো একটা মূর্তি হয়ে গিয়েছি। উর্মি আমার হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত, অনেক রক্ত বেরিয়ে গেছে। উর্মি আর বন্ধুরা কি করলো আমার কিছুই মনে নেই। আমি আস্তে করে রাস্তায় লুটিয়ে পড়ি। নিচে পড়ার আগেই উর্মি হয়তো আমাকে ধরে ফেলেছে। যখন আমার সব কিছু স্বাভাবিক লাগলো, তখন আমি নিজেকে আমার বিছানা আবিষ্কার করলাম। তাকে দেখি উর্মি আমার বুকের উপর মাথা রেখে কাঁদছে। তার চোখের পানিতে আমার টি শার্টটা পুরো ভিজে গেছে। আমি এক হাত দিয়ে উর্মির চুলগুলো তার মুখ থেকে সরিয়ে দিয়ে তাকে ডাক দিলাম, উর্মি, এ পাগলি কাঁদছো কেন? একটা থাপ্পড় মেরেছো দেখে এমন করতে হবে তোমার? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে যে আমি। সাথে সাথে আমি হাত দিয়ে তার মুখ চেপে ধরলাম। একদম বাজে কথা বলবো না। কেন বলবো না? 100 বার বলবো। তুমি নিজের ক্ষতি কেন করলা?
আমি যে আমার পাগলিটার গায়ে হাত তুলেছি। বেশ করেছো। আমি ভুল করলে 100 বার আমার গায়ে হাত তুলবা, আমায় বকবা, তাই বলে নিজের কেন ক্ষতি করবা শুনি? আমি আসলে তখন নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, সরি। এবার আমি তার গালে হাত বুলিয়ে দিয়ে তার গালে প্রথম একটা কিস দিলাম। এতে উর্মি খুব লজ্জা পেয়েছে, তার সাথে সাথে আমার বুকে মাথা লুকিয়েছে। এই কি হলো? কিছু না। দেখি তো আমার লজ্জাবতী বউয়ের মুখটা কতটা লজ্জা পেয়েছে। দেখতে হবে না, যাও। দেখি না লজ্জায় কতটা লাল হয়ে গেছো তুমি। ভালো হচ্ছে না কিন্তু, এইভাবে বললে কিন্তু আমি কান্না করব। থাকার কান্না করতে হবে না। এই বলে আমি তাকে জড়িয়ে ধরি। এই শোনো, অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি বাসে যাও। আর একটু থাকি না। রাত হয়ে যাবে, আমি দিয়ে আসি তোমাকে। না, এই না, একদম উঠতে হবে না, আমি একাই যেতে পারবো। দাঁড়াও, তাহলে আব্বুকে বলছি তোমাকে দিয়ে আসতে। এই না, বাবাকে বলতে হবে না। আব্বুকে বলতে না দিলে কিন্তু আমি উঠবো। এই না, ঠিক আছে, তুমি বাবাকে বলে দাও। আর একটা কথা, কি? আমাদের এই এক্সাম শেষ হলে আমরা বিয়ে করব। সত্যি? সত্যি। এই কথা শুনে উর্মি আরো খুশি হলো। আসলে আমি তাকে খুশি করার জন্য কথাটা বলেছি। এরপর আমি আব্বুকে বললাম উর্মিকে যেন একটু দিয়ে আসে। উর্মি তো আমাকে এই অবস্থায় রেখে যেতেই চাইছে না, তো আমি তাকে জোর করে পাঠিয়ে দিলাম। আর হ্যাঁ, ভাগ্যিস আমাদের নেক্সট এক্সামের আগে 7 দিন বন্ধ ছিল, তাই হয়তো সমস্যা হবে না। আব্বুকে উর্মি নিয়ে চলে গেল তার বাসায় পৌঁছতে। এদিকে আমি আমার ছোট ভাইকে নিয়ে গল্প করতে থাকি। ছোট হলে কি হবে, সবই বোঝে। ভাইয়া, ভাবি তোমাকে খুব ভালোবাসে তাই না? এই যে পিচ্ছি, তুই ভালোবাসে কি বুঝিস? আমি সব জানি। ভাবি আমাদের সব বলেছে। তাই না? ভাবি তোমাকে চকলেট দেয়নি? চকলেট দিবে কেন? ভাবি বলেছিল যে ভাবি যাতে ভালোবাসে তাকে চকলেট দেয়। না রে ভাই, আমাকে দেয়নি। তাহলে ভাবি আমাকে বেশি ভালোবাসে, আমাকে তো চকলেট দেয়নি। তবে তোর ভাবি আমাকে মিষ্টি দিয়েছে। এটা শুনতে সে কান্না করে দিল। কি হলো, কাঁদছিস কেন? ভাবি তোমাকে মিষ্টি দিয়েছে, আমাদের দেয়নি। আমি মিষ্টি খাবো। কাঁদিস না, আমি আম্মুকে বলছি তোকে মিষ্টি দিতে। না, আমি ভাবির মিষ্টি খাবো। বলেও তো কি জ্বালায় পড়লাম, কি করে বলি তারে এই মিষ্টি সে মিষ্টি। আচ্ছা ঠিক আছে, এবার তোর ভাবি আসলে বলবো তোর জন্য যাতে মিষ্টি নিয়ে আসে। সত্যি তো? আমার মিষ্টি ভাইয়া। এই রে, কবে ভাষা শুদ্ধ হবে এর? তার জন্য আমিও মাঝে মাঝে টকে ত বলে ফেলি। কিন্তু পিচিটা এমন থাকলে বেশি ভালো হতো, কেননা মন খারাপ হলে তার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়। আব্বু উর্মিকে বাসায় পৌঁছে দিতে গেল, 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না। ব্যাপার কি? কিছুক্ষণ পর আমি উর্মিকে ফোন দিলাম, গেছো? অনেকক্ষণই। আব্বু কোথায়? বাবা আব্বুর সাথে কথা বলতেছে। কি এতক্ষণ ধরে কি কথা বলছে? জানি না, হয়তো তোমার আর আমার বিয়ে নিয়ে। কি আবার, যা বললাম তাই। তার মানে নিশ্চয়ই তুমি আমার আব্বুকে পড়ে ফেলছো, তাই না? নতুন করে পটানোর কি আছে, উনি তো প্রথম দিনেই আমাকে বৌমা বলে মেনে নিয়েছে। তা সবাই কি তোমার মতো হবে নাকি? ওই আমি আবার কি করলাম? না, তুমি তো কিছুই করো নাই, শুধু ভালোবাসি কথাটা বলতে 2 বছর সময় নিলা। জি না, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বুঝলে, কিন্তু বলার সাহস হয়নি। জানি তো, ভীতু একটা। আচ্ছা, এত মাঝে যদি অন্য কেউ প্রপোজ করতো তখন? ফোন করে ফেলতেন তাকে। ইস, আইছে। ওই আব্বু কি কথা বলছে? জানি না, দেখে মনে হচ্ছে 2 জনের মধ্যে কেউ রেগে আছে। কি বলছো তুমি? আমি আসবো নাকি? এই না, দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে। এই বলে উর্মি ফোন কেটে দিল। আমি তো খুবই চিন্তায় পড়ে গেলাম, না জানি ওইখানে কি হচ্ছে। যতটা চিন্তা হচ্ছে তার চেয়ে বেশি ভয় হচ্ছে। আমিও যেতে পারছি না, আব্বুকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না। খুব ছটফট করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম আব্বু মন খারাপ করে আমার কাছে এলো। আব্বুর মুখটা দেখলাম, বুঝলাম ওইখানে যা হয়েছে ভালো হয়নি। আব্বুকে ডাকলাম, আব্বু কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আর এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করছো না যে? কি হলো আব্বু, কথা বলছো না কেন? সাগর, আব্বু বলো।
আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে কি করবি? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। তবু বললাম, তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো আমি এই বিয়ে করবো না। এখন তো বলো কি হয়েছে? আমি ওইখানে গিয়ে উর্মির বাবার সাথে কথা বলতে থাকি, কিন্তু উর্মির বাবা... কি হয়েছে? কি বলেছে উর্মির বাবা? তোমাকে কি অপমান করছে? আমাকে বলো, উর্মির বাবা তোমায় কি বলেছে? তারপর আমি দেখছি। না থাক, আমার ভালো লাগছে না, প্লিজ বলো। উর্মির বাবা এই বিয়েতে রাজি। কথাটা বলে আব্বু একটা মুচকে হাসি দিল। মানে? আরে তুই যদি আমাকে আগেই ওর বাবার নামটা বলতি তাহলে তো সব সমস্যা আগেই শেষ হয়ে যেত। কি বলতেছো? কিছুই বুঝতেছি না। আরে উর্মির বাবা তো আমার ভার্সিটির বন্ধু। সত্যি? হুম। তাহলে উর্মি আমাকে বললো যে ওইখানে সমস্যা হচ্ছে। ওইটা উর্মি আমার সাথে কথা বলেই ওই রকম মজা করেছে। আব্বু তুমিও জানো কতটা ভয় পেয়েছি। যাও, তোমাদের সাথে কথা নেই। আর ওই কৃমির অবস্থা আমি করতেছি। কৃমি কি? কি আবার, তোমাদের বৌমা। এরপর আমি উর্মিকে ফোন দিলাম। সে আমার ফোন ধরে হাসতে থাকলো। এদিকে তো আমার রাগ অনেক উপরে উঠে গেছে। ওই উর্মি কৃমি কি? খুব হাসি পাচ্ছে, তাই না? হুম, একটু তো পাচ্ছেই। দাঁড়াও, এর শোধ আমি তুলবো। কি করবা শুনি? কি করবো? তোমাকে আমাকে কি? হুম। তোমার নাকে ঘুষি মারবো। ইস, আর মনে হয় আমার নাকটাকে খুশি মারার জন্য এগিয়ে দিতাম। কুত্তি, জানিস কতটা ভয় পেয়েছিলাম? ওই কুত্তা, আমাকে কুত্তি বললা কেন? তো কি বলবো, এভাবে বাচ্চা মানুষটাকে কেউ ভয় দেখায়? কি? তুমি বাচ্চা? তো থাক, কিছু বললাম না, আমার রাগ উঠছে, রাখলাম। এরপর আমি ফোনটা রেখে দিলাম। বৌমাকে পেয়ে সবাই এখন আমার সাথে মজা করতেছে। করুক, এখন তো তাড়াতাড়ি মজা করার সময়, আমারও সময় আসবে। তাই ঠিক করলাম আজ রাতে আর রুমিকে ফোন দেবো না। তাহলে তো কাল সকাল হতে হতেই সে আমার বাসায় চলে আসবে। আর এখন তো সে তার বাসা থেকে ওর লাইসেন্স পেয়ে গেছে। কি আর করার, তাই ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ি। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। হাতের স্পর্শে বুঝে গেলাম এটা উর্মি। শুভ সকাল মহারাজ। ওই তুমি আমার রুমে আসছো কেন? ওই, আমি তোমার হবু বউ, আমি আসবো না তো কে আসবে? হবু বউ? কিন্তু বউ তো আর না। জি না, আমি ওইসব হবু টবু বুঝি না, আমি তোমার বউ মানে বউ। তাই না? হুম। এবার আমি ধীরে ধীরে বেড থেকে উঠে উর্মিকে বেডে ফেলে দিয়ে তার হাত চেপে ধরি। এখন কই যাবা? কোথাও না, এখন তোমাকে আমি ভালোবাসবো। এমা, এভাবে কি হিতে বিতরিত হয়ে গেল? ভেবেছিলাম সে আমার কাছ থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু এখন তো দেখছি আমাকেই পালাতে হবে। সে তার দুই হাত দিয়ে আমার ঘাটটা শক্ত করে ধরলো। ওই কি করছো, ছাড়ো। কেন? তুমিই তো আমাকে ধরেছো, তাই এখন আমি আর ছাড়ছি না। এইটা কিন্তু একদম ভালো হচ্ছে না। তা কি ভালো হবে সোনা? ছাড়ো তো। আগে বলো, আমার ফোন ধরো নাই কেন? যাতে তুমি সকালে আমার বাসায় আসো, তাই। তাই না? তাই। আম্মু চলে এসেছে। এটা বলাতে সে আমাকে ছেড়ে দেয়। আসলে আম্মু আসেনি, তোমাকে বুদ্ধু বানালাম। ধ্যাৎ, ভালো লাগে না। এবার আমি একটু শয়তানের হাসি হেসে রুম থেকে বের হয়ে গেলাম। কিন্তু বের হয়ে শুনি উর্মির মা বাবা নাকি আজ আমাদের বাসায় আসবে। আর এই জন্য উর্মি আগে থেকে আমাদের বাসায় এসেছে। বিয়ের আগেই দেখছি বউয়ের মতো সব কাজই করছে। আমি তাকে উর্মি আর আম্মুর কাজের কম্বিনেশন দেখছি। এর মাঝে আমার ছোট ভাইটা মন খারাপ করে আমার কাছে আসলো। ভাইয়া, ও ভাইয়া, কি হয়েছে লিটল হিরো? ভাবি আমাকে একটুও ভালোবাসে না। কেন? দেখো তো, ভাবি আমার জন্য চকলেট এনেতে কিন্তু মিথ্যে আনে নাই। ও আচ্ছা, এই কথা। দাঁড়াও, তোমার ভাবিকে বলছি তোমার জন্য মিষ্টি আনতে। এরপর আমি উর্মিকে ডাক দিলাম। ডাকছো কেন বলো? দেখো, তুমি মিষ্টি আনো বলে আমার পিচ্চি ভাইটা কান্না করছে। আচ্ছা তাই, তা বলো কি মিষ্টি খাবে? তুমি ভাইয়াতে দে মিষ্টি দিয়ে তো সেই মিষ্টি খাবো। ও, এই সব তাহলে তোমার কুবুদ্ধি। আরে আমি কি করব, কাল তো একটু মজা করে বলেছিলাম ওকে। জানতো যে বায়না শুরু করে দেবে। দাঁড়াও, তোমার হচ্ছে মজা। এরপর সে আমাকে কিছু না বলে আকাশকে করে তুলে নিল। চলো, তোমাকে মিথ্যি নিয়ে দেই। এই তো আমার লক্ষ্মী ভাবি। এরপর আমি সহ তিনজনে বাইরে গেলাম।
আকাশকে মিষ্টি নিয়ে দিতে। বাসায় অবশ্য মিষ্টি আছে, কিন্তু আকাশের তো সেই মিষ্টি তো হবে না, তার ভাবির দেওয়া মিষ্টি লাগবে। কি আর করার, তাকে নিয়ে বের হয়ে গেলাম। উর্মি একটা দোকানে যেতে চাইলো, আমি তাকে সেইখান থেকে যেতে না দিয়ে অন্য একটা দোকানে নিয়ে গেলাম, কারণ সেটা আমার খুবই পরিচিত ছিল। কিন্তু দোকানে গিয়ে ঘটলো আসল বিপত্তি। দেখি দোকানওয়ালার বোনও দোকানে আছে। মেয়েটাকে দেখে তো উর্মি আমার দিকে সে রেগে আছে, ভাবছে হয়তো এই মেয়েকে দেখার জন্য আমি তাকে এইখানে এনেছি। এর মধ্যে সেই মেয়েটা আবার বলে উঠলো, কি খবর ভাইয়া, কেমন আছেন? কতদিন পর দেখা আপনার সাথে। কাম সারছে না জানি এইবার উর্মি আমাকে কি বলে। এই মেয়েটার আর আসার সময় হলো না। আমি উর্মিকে বলছি, এ কোন মুষ্টিটা নিবা? কি হলো, কিছু বলছো না যে? আমি কি বলবো, যেটা ইচ্ছে হয় সেটাই নেন আপনি। বুঝছি, এখানে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, তাই কোনো মতো মিষ্টি নিয়ে আমি গুটি গুটি পায়ে হাঁটছি। আর ভাবছি না জানি বাসায় গিয়ে কি ঝড় তোলে। এখনো তো বিয়ে করিনি, কিন্তু বিয়ে করলে যে বাকি জীবনটা আমার কি হবে আল্লাহই ভালো জানে। বাসায় গিয়ে চুপচাপ নিজের রুমে বসে আছি। এর মাঝে উর্মি একবারও আমার সাথে দেখা করতে আসেনি। সব কিছু কেমন যেন স্থির হয়ে আছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস। যাই হোক, আমি শান্ত হয়ে বসে আছি। একটু পর আম্মু আসলো। কি রে উর্মি, কান্না করছে কেন? কি কান্না করছে কিন্তু কেন? আমি কি করে জানবো? তাকে বলতে বললাম, সে বললো তোর কাছে শুনে নিতে। আসলে কি আম্মু, ওর সামনে অন্য একটা মেয়ের সাথে কথা বলে ফেলেছি, তাই। তুইও পারিস, কি দরকার এমন করার? তুই কথা না বললে কি হতো শুনি? আরে বিশ্বাস করো, আমি আগে কথা বলিনি, সেই মেয়ে আগে বলেছে। আমি কিছুই জানি না, তুই গিয়ে ওর মন ভালো কর। ওর বাবা মা এসে যদি দেখে মন খারাপ করে বসে আছে, তাহলে কি ভাববে বল? ও কোথায়? কিচেনে। আচ্ছা, আমি কিচেনে যাচ্ছি, তুমি একটু পর আসো। এবার আমি কিচেনে গিয়ে উর্মিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার সোনা পাখিটার কি মন খারাপ হয়েছে? খবরদার বলছি, আমাকে একটুও ছুবে না। কে বলছে আমি তোমাকে একটু ছুবো না? আমি তো তোমাকে এতটা ছুবো। আমাকে কেন ছুতে হবে তোমার? তোমার না অনেক পরিচিত মেয়ে আছে, তাদের কাছে যাও। আরে আমি ওই দোকান থেকে সবসময় মিষ্টি নিয়ে আসতাম, তাই মেয়েটা আমাকে চিনে। কি? এইবার বুঝছি তুমি কেন ওই দোকানে মিষ্টি আনতে গেছো, যাতে ওই মেয়ের সাথে তোমার দেখা হয়, তাই না? বুঝি তো আমি। এই কি বলো এগুলো, তুমি আমাকে চেনো না? আগে চিনতাম না, এখন চিনেছি। এই পাগলিটা এমন করছো কেন? একদম কথা বলবা না আমার সাথে। এবার আমি উর্মিকে জড়িয়ে ধরে তার কানে কানে বলি, আই লাভ ইউ। ছাড়ো আমাকে, আমাকে ধরতে না করছি না। আই লাভ ইউ। দেখো, ভালো লাগছে না কিন্তু, বলে দিলাম। এবার আমি উর্মিকে এক টানে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে থাকি, যতক্ষণ না তার রাগ কমে। কিন্তু আমি তো জানি সে বেশিক্ষণ আমার প্রতি রাগ করে থাকতে পারবে না, তাই হলো সে আমাকে জোর ধরে লাভ ইউ টু বললো। এবার আমি রুমে এসে আমাকে বললাম, যাও তোমার বৌমার মন ভালো করে দিয়েছি। এত তাড়াতাড়ি? কিন্তু আমি রাগ করলে তোর আব্বু তো আমার রাগ ভাঙাতেই পারতো না। আব্বুকে আমার কাছে শিখতে বলিও কিভাবে রাগ ভাঙাতে হয়। তুই খুব শয়তান হয়েছিস। এবার আমার কানে একটা মোচড় দিয়ে আম্মু চলে গেল। কিছুক্ষণ পর উর্মির মা বাবা আমাদের বাসায় আসলেন। আমি গিয়ে তাদের রিসিভ করে নিয়ে আসলাম, কিন্তু তারা তো উর্মিকে দেখে একদমই অবাক হয়ে গেছেন। তারা তো ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি এতটা আপন হয়ে যাবে। আমার মা বাবা আর উর্মির মা বাবা মিলে গল্প করছিল, এদিকে আমি আর উর্মি দাঁড়িয়েছিলাম। আমার বাবা আর উর্মির বাবা মিলে তাদের বন্ধুত্বের কাটানোর দিনগুলোর কথা বলছে। এর মাঝে উর্মির আম্মু বলে উঠলেন, এখন আপাতত আমাদের এঙ্গেজ করে রাখবে, তারপর পড়াশোনা শেষ করার পর বিয়ে। কিন্তু এই কিরমি সবার সামনে বলে উঠলো যে না, এই বন্ধনের মধ্যেই তাদের বিয়ে দিতে হবে। সবাই তো উর্মির কথা শুনে অবাক। আমি তো সাথে লজ্জাও পেয়েছি। কেমন মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছু নেই, কেমন করে সবার সামনে বিয়ের কথা বলছে। সবাই বলছে এক্সামটা শেষ হোক, কিন্তু উর্মি বলছে যে না, বন্ধের মাঝেই বিয়ে করতে হবে। কি আর করার, ওর জেদের কাছে সবাই হেরে গেল। তখন আব্বু বললো, তা মামুনি, বিয়ের ডেটটাও কি তুমি ঠিক করে নিয়ে দেবে নাকি? এইবার উর্মি লজ্জা পেলো কিছুটা, সেইখান থেকে চলে গেল। এতে সবাই মিলে হালকা হেসে উঠলো। এর মাঝে আব্বু আমাকে বললো, কি রে, তুই কিছু বলবি নাকি? এর মাঝে আমাকে কেন টানছো, আমি যাই। এতে তারা সবাই আরও হেসে উঠলো, কারণ লজ্জা আমিও পেয়েছি। কি আর করো, বিয়ের দিন ঠিক হয়ে গেল, তবে এক্সামের মধ্যে নয়, এক্সামের পর আমাদের বিয়ে। সব কিছু ঠিক হয়ে গেল, আমিও বস সেজেছি আজ। আর উর্মি বউ, অনুভূতিটা কেমন বলে বোঝাতে পারবো না। আজ পাড়িটা আমার বউ হবে আর আমি হব তার বউ। বর সেজে আমি তাদের বাসায় গেলাম। আমাদের বিয়ের কাজও সম্পন্ন হয়ে গেল। উর্মিকে আমার পাশে বসানো হলো। আজ মেয়েটা অনেক লজ্জা পাচ্ছে।
লজ্জায় মুখই তুলতে পারছে না। এই প্রথম দেখলাম সে এতটা লজ্জা পাচ্ছে। আমি তাকে হাত দিয়ে গোতাতেলাম, সে শুধু মাথা নিচু করে হাসছে। তাকে বউ করে আমার বাসায় নিয়ে আসলাম। আজ আমাদের ভালোবাসার প্রথম রাত, মানে বাসর রাত। ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে রজনীগন্ধা ফুল আর গোলাপের কলি দিয়ে সাজানো। আমি গুটি গুটি পায়ে উর্মির কাছে গেলাম। উর্মি তো বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। কি হলো, আজ এত লজ্জা পাচ্ছ? খুব তো লাফাচ্ছিলে যে বিয়ে করব বিয়ে করব, এখন কেন লজ্জা পাচ্ছ শুনি? দেখো ভালো হচ্ছে না কিন্তু। তাই না? এখনো তো খারাপ কিছু করলাম না। কাছে আসবে না, নইলে আমাকে ডাক দিব। দাও ডাক। আম আমি সাথে সাথে আমার হাত দিয়ে তার মুখটা চেপে ধরলাম। তুমি কি আসলেই পাগলি? সে আমার হাতে কামড় দিয়ে বলল, আমি তো শুধু তোমার পাগলি। তাই তো। শুধু কথাই বলবে, জড়িয়ে ধরবে না? ধরবো তো, কিন্তু যদি তুমি আবার আম্মুকে ডাক দাও। না ধরলে কিন্তু ডাক দিব। আর কিছু না বলে আমি উর্মিকে জড়িয়ে ধরি। বাইরের কোনো না পড়লেও চলবে। এভাবেই শুরু হলো এক ভালোবাসার নতুন অধ্যায়। শুরু হলো নতুন জীবন, যে জীবনে রয়েছে একটু পাগলামি, হালকা কিছু অভিমান আর হাজারো ভালোবাসা।